অর্থাৎ হাংরি বেঙ্গল, এই বইয়ের লেখক ইতিহাসবিদ জনম মুখোপাধ্যায়কে। জনম মুখোপাধ্যায় এই যুগান্তকারী বইটি লিখেছেন অনেক গবেষণার পরে, এবং এই বইটির মূল যে জায়গাটা যেটা কভার করছে সেটা হলো 1943-এ মূলত যে 50-60 লাখ বাংলার মানুষ যারা মারা গেছিলেন সেই দুর্ভিক্ষ, কালোবাজার এবং মজুদদারির ফলে, এবং তারপরে যে দাঙ্গা, এবং তারপরে যে বাংলা ভাগ, এই তিনটে ঘটনাকে আসলে ক্ষমতার লড়াইয়ের একই ধরনের পরস্পরায় উনি যুক্ত করেছেন তার কাজে। এবং আমরা আপ্লুত, আমরা আনন্দিত যে আমরা জনম মুখোপাধ্যায়কে আমাদের বাংলা পক্ষ স্টল নম্বর 157 কলকাতা বইমেলায় পেয়েছি। প্রথম আমি প্রশ্ন করব জনম, একটু জানিয়ে রাখি জনম মুখোপাধ্যায় উনি কানাডায় টরন্টো মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় অধ্যাপক। প্রথমে একটু জিজ্ঞেস করবো জনম, এই বইটি তুমি তো এখন বেশ কয়েক বছর হলো তুমি এই বইটি লিখেছো, সেই সময় থেকে তুমি আজকে যদি বইটা লিখতে আর কোন কোন জিনিস হয়তো যোগ করতে, বদলাতো বইটা, একটু বদলাতো? হ্যাঁ, আমি বলেছিলাম কালকে কলকাতার ভিতরে নিশ্চয় দায়িত্ব অনেক আছে। 50 লক্ষ লোক যদি মরে যায় অনেক দায়িত্ব থাকে, ব্রিটিশের দায়িত্ব আছে নিশ্চয়, কিন্তু আমাদের এখানকার ভারতীয় যারা বড় বড় ব্যবসা করে কলকাতা বাইরে থেকে এখানে ব্যবসা করছিল, জুটের ব্যবসা, প্রথমে ওপিয়ামের ব্যবসা, তারপরে এসব বাজার যখন যুদ্ধ চলছিল ওরা সব চাল দেশ মফিউসল থেকে খেয়ে নিয়েছিল, গভর্নমেন্টের সরকারের সঙ্গে যাচ্ছিল, বারবার রাইস কিনছিল, আর কলকাতার পর্যন্ত আসছিল এসব চাল, আর সাধারণ মানুষ চাল পাচ্ছিল না তখন, কারণ সব চাল কলকাতায় রয়েছে, কালোবাজারে ছিল, তারপর সব গোদাউনে ছিল, একটা গোদাউন চেতলায় অনেক চাল ছিল। এইসব গবেষণা এখনই আমি করছি, অনেক চাল ছিল কোথায় গিয়েছিল। লোক ভাবে যে শুধু ব্রিটিশরা সব খেয়ে নেয়, কিন্তু আসলে যারা ব্যবসা করছিল কলকাতায় ওরা অনেক দায়িত্ব আছে, আর কলকাতার অনেক ভর্তি ছিল চাল, আর এ সম্বন্ধে এখন আমি গবেষণা করছি আর আরো লিখবো। উনি আরো লিখবেন, উনি আরো কাজ করবেন, এবং যে কাজটা এই বাংলায় যারা গবেষক ইত্যাদি যাদের করার কথা ছিল, কারণ উনি এত বছর পরেই কাজটা করছেন, এর মধ্যে যত ঘটনার যত কাছে করতেন তত বেশি তথ্যগুলো আরো ফ্রেশ পাওয়া যেত, সেই সময় বেঁচে থাকা মানুষ সাক্ষ্য প্রত্যক্ষদর্শী আরো বেশি পাওয়া যেত, তাই না? এটা আমাদের এক ধরনের জাতীয় লজ্জা যে আমাদের গত 100 বছরে এই পশ্চিমবঙ্গে বাঙালি জাতির ওপর ঘটে যাওয়া সবচেয়ে বড় গণহত্যা, তার বিবরণ আসলে আমাদের এত বছর পরে আস্তে আস্তে আমাদের তৈরি করতে হচ্ছে। আমি একটা কথা জানতে চাই, তুমি একটা সময় বলছিলে যে তোমার সঙ্গে আমার আলোচনায় উঠে এসছে যে জুট ইন্ডাস্ট্রি, পাটকলের বিষয়টা যেরকম ভাবে তারা পুরো ব্যবসায় মনোপলি একচেটিয়া শুরু করেছিল, চালের ক্ষেত্রেও এই ফাটকা করে একই প্রক্রিয়ায় তারা এই জিনিসটা করেছে। একটু দুটোর সঙ্গে একটু সম্পর্কটা বলো, যে পাটের সঙ্গে চাল, লোকে মনে করবে একটা তো বস্তা হয় আর একটা তো চাল হয়, কিন্তু মিলটা কোথায়? এই ফাটকা এক রকমের ব্যবসা, এই ব্যবসা 20th সেঞ্চুরি শুরুতে শুরু হয়েছিল, তখন প্রথম যুদ্ধ হলো, ওয়ার্ল্ড ওয়ার 1 হয়েছিল, তখন জুট মার্কেট ওরা কর্নার করেছিল। তারপরে আস্তে আস্তে সব ইন্ডাস্ট্রি চলেছিল, জুটের জুট মিল শুরু হয়েছিল 1930s থেকে, 1920s আর 1930s থেকে অনেক কিছু কারখানা হয়েছিল, বিড়লা আর খেসরাম আর
এরকম। আর ওরা মানে যুদ্ধের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর আগে এইসব কারখানা শুরু হয়েছিল। এইসব কারখানার কারণ খুব জরুরি ছিল যুদ্ধের জন্য। সরকার অনেক কিছু দিল, ক্ষমতা দিল চাল আনতে কলকাতা। আর এক্সেস প্রফিট ট্যাক্স ছিল তখন যুদ্ধর আর এক্সেস প্রফিট ট্যাক্স ওদের খুব আপত্তি ছিল। আর আপত্তি করলো, তারপর সরকার দিল যা যত চাল ওরা কিনতে পারে ওরা রাইট অফ করলো এইসব এক্সেস ট্যাক্সের বিরোধী। ওদের আসলে ওদের লাভ হলো যদি বেশি দামে চাল কিনতে পারে। সো বেশি দামে চাল কিনলো, তারপর এসব চাল চলে এলো কলকাতায়। আর লোক মিছিলে মরে যেত। তখন বাম্বে প্ল্যান হয়েছিল। বাম্বে প্ল্যান কি? ওদের জন্য দিকে আমাদের সরকার সব অ্যাডভান্টেজ দিল তখন। বাম্বে প্ল্যান কেন্দ্রীয় সরকার। হ্যাঁ, কেন্দ্রীয় সরকার। আর এইসব সম্বন্ধে এখন গবেষণা করছে। প্রথম যে জনমদার কথা যে প্রথম পয়েন্টটা উঠে এলো, যেটা একটা ইতিহাসের যে মিস রিপ্রেজেন্টেশন বলা হয়, যে আমরা দীর্ঘদিন ধরে যে শুনে আসছি যে দুর্ভিক্ষের কারণ ব্রিটিশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ব্রিটিশদের কারণে যে দুর্ভিক্ষ হয়েছিল। কিন্তু যে জনমদার গবেষণা গ্রন্থ হাংরি বেঙ্গল, যেটা ইংরেজিতে প্রথম বেরিয়েছিল এবং যেটা গাংচিল থেকে পরে ক্ষুধার্ত বাংলা, যুদ্ধ, দুর্ভিক্ষ, দাঙ্গা এবং সাম্রাজ্যের সমাপ্তি, সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্য, সেখানে যে একটা পয়েন্ট বারবার উঠে আসছে, এই চালের কালোবাজারি করেছিল যারা বড় বাজারে ব্যবসা করতো, যারা বাংলার ইকোনমি কন্ট্রোল করার চেষ্টা করতো, যারা জুট মিলের মালিক ছিল। ব্রিটিশরাই একাংশ যে একমাত্র দায়ী ছিল তাই না। চালের ফটকা খেলে গ্রাম বাংলাতে জনমদা যেটা বলতে চাইলেন, যে গ্রাম বাংলা থেকে যে চাল আনতে এক্সট্রা ট্যাক্স লাগতো, সরকার বিভিন্ন জায়গায় ট্যাক্সের বিষয়টা বুঝিয়ে দিই। যুদ্ধকালীন কিছু কর বসানো হয় ব্যবসায়ীদের ওপর, কিন্তু করের বিষয়ে ওই বড়বাজার খুব রেগেছিল যে কেন এক্সট্রা কর দিতে হবে। তখন তারা বললো ঠিক আছে, কর তুমি ক্যাশে নাও দিতে পারো, যদি তুমি চাল কেনো, চাল কেনার খরচাটা তোমার প্রদেয় করের এগেন্সে অ্যাডজাস্ট করা যাবে। এর ফলে একটা খুব খারাপ জিনিস হলো, একেই তো চাল টানা হচ্ছিল গ্রামাঞ্চল থেকে কলকাতায়। তখন হলো যে বেশি দামে কিনলেও কোনো সমস্যা নেই, যত বেশি দামের রসিদ দেখাতে পারবে তত তুমি চালের ক্রেডিট দেখাতে পারবে। অত ওভার ইনভয়েসিং থেকে শুরু করে যা যা জালি কিছু সম্ভব সবকিছু হয়েছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই। আমি কদিন আগে মেদিনীপুরের একটা ছেলে এই বাংলা পক্ষর স্টলে এসেছে। মেদিনীপুর বোধহয় 1943-এ সবচেয়ে খারাপ অবস্থা হয়েছিল যে জেলাগুলোর মধ্যে, তার মধ্যে একটি জেলা। সে 1943-এ দুর্ভিক্ষের কথা শোনেনি। ঠিক আছে, আবার কথাটা হচ্ছে যে এই সময় দাঁড়িয়ে 2024-এ যখন, এবং সে যে খুব যে এমন বিরাট বড়লোক পরিবারের ছেলে যে একদম সমাজ থেকে আলাদা হয়ে এরকম নয়, কিন্তু সে তাহলে আমাদের এই যে দুর্ভিক্ষ সম্বন্ধে চেতনা তাহলে বাড়বে কি করে? বাঙালির ওপর, বাংলার ওপর এত বড় গণহত্যা এবং তার সঙ্গে ক্ষমতার যে সম্পর্ক, পুঁজির যে সম্পর্ক, আমরা জানবো কি করে? এত তোমার বই তো কজন পড়বে? 5,000, 10,000, 20,000। তোমার কি মনে হয় যে এই দুর্ভিক্ষের, এই ঘটনা, এই গণহত্যার, আমি দুর্ভিক্ষ কথাটা বলতে বলতে বারবার আটকে যাচ্ছি, গণহত্যা জেলায় জেলায় কি মেমোরিয়াল থাকা উচিত? হ্যাঁ, মেমোরিয়াল এখন পৃথিবীতে এই গণহত্যার নিয়ে একটা মেমোরিয়াল নেই পৃথিবীতে। বাংলায় নেই, বাংলাদেশে নেই, ভারতীয় নেই, দিল্লিতে নেই, কোথাও নেই। আর যারা এরকমের গণহত্যা সাফার করে, ওরা ইউক্রেনে বা জুইশ লোক, ওদের বিভিন্ন মেমোরিয়াল আছে, বিভিন্ন লেখক গবেষণা করছে। আর আমাদের গণহত্যা যা হয়েছিল, কে কি করছে? আমি করছি,
আমার বাবার কাছ থেকে এসব গল্প আমি শুনেছিলাম। আমার জন্ম আসলে বাইরে, কিন্তু আমি কলকাতায় এসেছিলাম এই গবেষণা করতে, কারণ এত লোক মরে গেছে, 50 লক্ষ লোক মরে গেছে, আর কেউ খেয়াল নেই, কেউ জানতে চায় না, কেউ কিছু করছে না, মেমোরিয়াল নেই। এত লোক মরে গেছিল, একটা মেমোরিয়াল নেই। আর হলোকস্ট যা বললেন, হলোকস্ট অনেক পৃথিবীটা ফালতে গিয়েছে, দেখতে দেখতে, জানতে জানতে পুরো পৃথিবী ফালতে গেছে। কিন্তু আমরা যদি এত গণহত্যার সাফার করি, কিছু হয় না কেন? আমরা এত কি কোনো মানে নেই, কোনো মানে নেই, দাম নেই, আমাদের দাম নেই। 50 লাখ লোক একটা জাতি থেকে 7 কোটি বাঙালি থেকে 50 লক্ষ লোক মুছে যাবে। হ্যাঁ হ্যাঁ, মুছে দিয়ে তোমরা আমাদের প্রাণের দাম নেই। হ্যাঁ, এটা আমরা কিছু করতে হয়। আমার মনে হয় একটা মেমোরিয়াল মুভমেন্ট করাতে হয়। আমরা সবার একটা মেমোরিয়াল থাকতে হয়। এখানে কলকাতায়, ঢাকা, অনেক জায়গায় থাকতে হয়, যেখানে যেখানে affected হয়েছে। যেখানে যেখানে বাঙালি আছে, বাঙালি এখন সব জায়গা আছে, ইতালিতে আছে, বিদেশে আছে, টরন্টোতে আছে, অনেক জায়গা আছে। ওরা জানে আমার বাবা এখান থেকে পালিয়ে গিয়েছিল, কারণ এত কষ্ট পেলেন তখন, দাঙ্গা শুনে, দুর্ভিক্ষ দেখলেন, এইসব দেখেছিলেন, আর ওর মন খারাপ হয়ে গেছিল তখন, আর সহ্য করতে পারেন তাই গিয়েছিল। আর লোক এখনো না খেয়ে বাইরে গেছে, আর বাইরে গেলে ওদের কি অভিজ্ঞতা হয়, সব জায়গায় যেখানে যায় ওদের অত্যাচার, মিডল ইস্ট যখন যায়, না ইউরোপে যখন যায়, না ব্যাঙ্গালোরে যখন যায়, অত্যাচার পায়। আমরা এখানকার লোক যারা এখানে থাকে, আমাদের দায়িত্ব আছে কিছু বলতে, কিছু জানতে, আমরা কিছু করতে হয়। একটা প্রশ্ন করতে পারি? আমি একটা আমার প্রশ্ন আছে যে বেঙ্গল ফ্যামিলি নিয়ে যখন ওয়ার্ল্ড ওয়ার টু হিস্ট্রি লেখা হচ্ছে, তখন তারা লেখা হয়, এবং বিভিন্ন সময়ে আমরা যারা বাংলা ইতিহাস পড়েছি, যারা বাংলা বোর্ডে পড়েছে হোক, সিবিএসইতে নেই, যারা এই জিনিসটা যে কোথাও কোনো উল্লেখ নেই, 50 লাখ মানুষ মরে গেল, সেই অর্থে কোনো ইতিহাস বইতে উল্লেখ নেই, এটা কি হিন্দি সাম্রাজ্যবাদ দিল্লি পরিকল্পিতভাবে করেছে বলে তোমার মনে হয়? এটা পুরো মুছে দেওয়া ইতিহাস থেকে? এটা এবার যেটা বলছি, তুমি যখন বইতে বলো যে এই যে 1943-এ বাংলার মন্বন্তর, বেঙ্গল ফ্যামিন, এটাতে যারা পয়সা করেছে, তারা যে রাজনৈতিক কাঠামো গড়েছে 47-এর পরে, এগুলো তো যুক্ত। তাহলে তারা কি যে ইতিহাস লিখবে, তারা কি নিজেদের পাপের কথা লিখবে? লিখবে না তো, তারা তো লিখবে না। কেউ লিখবে না নিজের পাপেদের, কেউ লিখবে। যেরকম সেন্ট্রাল বোর্ডের কোনো সিলেবাস এসব নেই। আর এখনো পশ্চিমবঙ্গ বোর্ডে একটুখানি আছে, একটুখানি একটা শব্দ, একটা আর কিছু। আমি সকলকে বলতে চাই এই বইটি পড়বেন, এবং তার আগে আমরা দিদির থেকে একটা প্রশ্ন নিয়ে নেবো। একটু এগিয়ে আসতে হবে, এই সাউন্ডে বলতে হবে। হ্যাঁ, আমাকে ওনাকে প্রশ্ন করবেন, এটা লাইভ হচ্ছে। ম্যাডাম প্লিজ এদিকে। আপনি কি এই বিষয়ে প্রশ্ন করবেন? ও তাহলে হ্যাঁ, আপা তুই প্রশ্নটা কর, তারপরে না, আমি যে প্রশ্ন করতাম সেটা অলরেডি সাংগঠনিক সম্পাদক বলেছে। প্লাস আমি যেটা জানতে চাই লেখকের কাছে, যে এই ধরনের একটা লেখা আপনি লিখেছেন, দুঃসাহসিক কাজ করেছেন, আমরা জানতে পেরেছি, আমরা এত বড় হয়েছি। আমি ব্যক্তিগতভাবে বাংলা পক্ষ না করলে, আপনার বইটি হাতে না পেলে, আমি এই ঘটনা জানতে পারতাম না যে আমার পূর্বপুরুষকে 60 লক্ষ বাঙালিকে না খাইয়ে হত্যা করা হয়েছিল। আপনার উপরে চাপ আসছে না? চাপ থাকবে, কিন্তু আমার দায়িত্ব আছে। আমার কোনো বই নেই, আমার বই থাকবে না। আমার বাবা এসব দেখেছিলেন, কখন আমার বাবার জীবন এত কষ্ট ছিল, পুরো জীবন এসব দেখে আমার কোনো বইয়ের জায়গা নেই আমার জীবন। আর আমি লিখব।
আমি গবেষণা করব, এটা সততা, এটা নকল কথা আমি বলবো না। আমি খুব মন দিয়ে গবেষণা করি, আর যা আমি ভাবো আমি লিখি, আর যা আমি জানতে পাই এ সম্বন্ধে আমি লিখি। আর দেখা যাক। এই যে একটা জিনিস বলা হয় যে বাংলায় যদি রাজস্থান থেকে ওরা না আসতো, বাংলার ইকোনমিক কোনো ডেভেলপমেন্ট হতো না, এবং বাঙালি ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেনি বলেই বাংলার ব্যবসা ক্যাপচার হচ্ছে। এখান থেকে আমি একটা প্রশ্ন জানতে চাই, বলতে চাই যে এই যে তেতাল্লিশের মন্বন্তরে বা দুর্ভিক্ষে বা গণহত্যায় যে বাঙালিকে না খাইয়ে মেরে চালের কালোবাজারি করে যে ইনকাম করলো, সেই পুঁজিটা পরবর্তীকালে ব্যবহার করে ব্রিটিশ কোম্পানি কিনলেই তো তারা কি এই যে বাংলার ব্যবসাটা তারা কিভাবে দখল করলো, সেই পুঁজি কি তাদের কোনো সাহায্য করেছে? এই যে চালের কালোবাজারি করা পুঁজি দিয়ে তারা কি করলো? ওরা একসঙ্গে আসলে এডওয়ার্ড বেন্টাল মানে তখন মানে ভাইসরয় কাউন্সিলে, আর মানে ওরা একসঙ্গে এসব কাজ করছে আসলে। মানে বলে ওদের মানে কোনো মানে না, ওর বিরোধে কিছু ছিল। ওর প্রশ্নটা ছিল যে এই যেটা আমাদের জন্য গণহত্যা, সেটা তো ওদের জন্য প্রফিট, ঠিক আছে? তা 43, 44 এই সময় যে প্রফিটটা হচ্ছে, ব্রিটিশরা যখন 47-এর পরে তাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল যা যা রয়েছে ইন্টারেস্ট ইত্যাদি, যেগুলো যখন ছেড়ে চলে যাচ্ছে, এই প্রফিটটাই কি ওরা বাইব্যাক করছে, করে আসলে ইন্ডাস্ট্রিয়াল সিনের মালিক হচ্ছে। এসব মানে ঘেরে নিল মানে ইন্ডিপেন্ডেন্সের সময়। আর অনেক কিছু মানে সিলভার ব্যালেন্স ছিল, মানে তার সিলভার ব্যালেন্স হচ্ছে যে মানে তাকে তখনই খরচাটা দিতে হবে না, যুদ্ধের সময় যুদ্ধকালীন যে খরচাটা হচ্ছে এটা হচ্ছে একরকম মানে পরে দেওয়া হবে, ঠিক আছে? এবার এটা এখন বোঝানো কিন্তু খুব কমপ্লেক্স। এখন মানে সিলভার ব্যালেন্সটা বোঝানো খুব সিলভার ব্যালেন্স একটা মানে মানে দেনা, ঠিক আছে? তো আমি প্রশ্নটা করলো সেটা হচ্ছে যে এই তো প্রফিট গুলো করলো, হ্যাঁ, ব্রিটিশরা তো চলে যাচ্ছে ফাইনালি, আমি তো এই ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার তখন কিনে নিই, ওটা তো উড়ে যাচ্ছে না, কিনছে হ্যাঁ, ওই প্রফিটিয়াররাই মানে যুদ্ধের মানে শেষের দিকে অলরেডি ওরা সব কেড়ে মানে পুরোটা মানে ইন্ডাস্ট্রি ওদের হাতে ছিল। তারপর এইসব লোন যা ছিল ওরা মানে ইন্ডিপেন্ডেন্ট সময় মানে দি ফেডারেটেড ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দাবি করল এইসব টাকা আমাদের কারখানার জন্য মানে উন্নতি করতে আমরা এইসব টাকা মানে নেব। আর তখন মানে বাংলা আর ফিকি মানে তো হচ্ছে এই গণহত্যা যারা ঘটিয়েছে তাদের কংগ্লোমারি। হ্যাঁ, আশা করি বুঝতে পারবে আমার জন্ম বাইরে, ব্রিটিশ থেকে ইন্ডিয়ান হ্যান্ডসে কিভাবে এইটা ইন্ডাস্ট্রিয়াল ওনারশিপটা যাচ্ছে। বাংলার মালিক। So here's what we have. Huge profits were made during World War II. Those profits were made in direct relation to the starvation of Bengal. Much of the rice of Bengal was coming to industrial Calcutta. The industrialists had an almost blank check to purchase and transport the rice of Bengal into Calcutta. That rice was stored in godowns all across Calcutta and its surrounding areas in giant amounts. Huge profits were made during the war. Those profits were funneled very liberally into the Indian National Congress. It was the final push for independence, and the people who sat on the boards of these chambers of commerce had huge influence in the shaping of modern India because of it. Namely, several people. But you have the Tatas, the Birlas, the Matais of the world, the Dalals of the world, the Thakurdases of the world, who sat on these chambers of commerce and made decisions about what shape the nation would take. One would think that with 5 million people dead in Bengal, a priority would be to reconstruct Bengal, to reconstruct the villages, to actually make amends for the famine. Instead, it was decided to pour as much resources as possible
into increasing industrial production at the expense of the agricultural sector of India. So we see in the Bombay Plan of 1944 was hatched even while famine was still continuing, that they're projecting a 500% increase in industrialization and a 130% increase in agricultural production. This while not only Bengal but much of the country was starving. In relation again to those borrowed money from Britain, Britain had borrowed essentially 50 billion British pounds from India. That caused the conditions where India had to print a huge amount of money to pay for the war materials that Britain was using. That money in circulation is the primary cause of the inflation that is, again, a primary cause of the famine in Bengal. So that, in some definite sense, that money borrowed by Britain for war materials was blood money. It was the money of the people of Bengal, and that should have gone back into Bengal, if anything, because Bengal suffered more than anywhere in India at that time as a result of the hyperinflation that had been caused by these wartime policies. And yet you have the conditions of these industrialists wielding this influence for their own future benefit. And we see then starvation only continuing. You know, when Gorgo says about people in Midnapore not even being aware of famine, I think that's also because for many people in Bengal, suffering has continued, poverty has continued, the availability of foodstuffs has only continued to be grim. So throughout the 50s and 60s, we have hunger marches and people going hungry. And until today, the hunger in Bengal is quantifiable and gigantic. And we have to see that, in a sense, there's never been a reconstruction. In a sense, there has never been any redress for the crimes committed against Bengal in the 1940s. So I think, again, this is an important factor in how we think about the famine, in talking about memorialization, and in talking about our future understanding of these events. ভারতীয় জনবার্তায় থ্যাংক ইউ। আমরা অত্যন্ত আনন্দিত এবং সকলকে গর্বিত। বলবো আমাদের বইমেলা নয়, ভারতীয় জনবার্তার স্থলে 1943-এর সবকিছু সম্বন্ধে জানতে এবং তার সঙ্গে বর্তমান বাংলার একই সঙ্গে দেখা, এর জন্য নিজেকে শিক্ষিত করে তুলুন, প্রতিটি বাঙালির দায়িত্ব, এবং বাংলা পক্ষর স্টলে 157 নম্বর, সেখানে উদাত্ত বাংলা এই বই পাবেন, সংগ্রহ করুন। এবং যদি এটা সংগ্রহ করার সবসময় আপনার কাছে পয়সাটা না থাকে, কোনো বন্ধু যদি থাকে তার থেকে নিয়ে পড়ুন, ঠিক আছে, ছবি তুলে পড়ুন। কিন্তু 1943 কি এবং কেন আজকে 2024 সালে তা বাঙালির জন্য গুরুত্বপূর্ণ তা বোঝা দরকার আমাদের ক্ষুধাহীন সমৃদ্ধ ভবিষ্যৎ করার জন্য। জয় বাংলা। সম্মানিত করার জন্য এখন আমাদের সামনে এতক্ষণ ছিলেন হাংরি বেঙ্গল, যে ঐতিহাসিক ডকুমেন্টারি, মানে বই, গবেষণা গ্রন্থ, এবং যেটা বাংলায় বেরিয়েছে ক্ষুধার্ত বাংলা বলে তার লেখক জনম মুখোপাধ্যায়। এবং জনমদাকে অনেক শুভেচ্ছা, তার লেখা ডকুমেন্ট এই বিষয়ের ওপর লিখছেন, বিবিসি তাকে লিখতে বলেছে এই বিষয়ের ওপর। বিবিসি ডকুমেন্টারি করছে বেঙ্গল ফ্যামিলির ওপর, এবং তার স্ক্রিপ্ট রাইটার এবং তার তথ্য যে এই বই থেকে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে ক্ষুধার্ত বাংলা। এবং এই বইটায় গোটা পৃথিবীর সব থেকে প্রামাণ্য দলিল বাংলার দুর্ভিক্ষ, 1943 দুর্ভিক্ষ, 50 লাখ বাঙালিকে না খাইয়ে মারা, এবং আজকে যে আমরা বড়বাজার চিনি সেই বড়বাজার 50 লাখ বাঙালিকে না খাইয়ে মেরে প্রফিট করে মুনাফা করে তৈরি হয়েছে, এবং তারা আজও বাংলাকে শোষণ করছে। জনমদা, আমরা বলতে চাই, আমরা একদিন স্বপ্ন দেখি বড়বাজার বাঙালির হবে। হ্যাঁ, জয় বাংলা। একদিন সব বাঙালি হোক। জয় বাংলা। জয় বাংলা।